সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পূজার এই মহাপবিত্র দিনে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের সকালে এই ভিডিওটি করতে এলাম আমাদের ছাত্রছাত্রীদের কতগুলি কথা আমার হৃদয়কে নাড়া দিয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, এই রেজাল্টকে কেন্দ্র করে আজকে একদিকে যেরকম আমাদের অসংখ্য ছাত্রছাত্রীরা তারা মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে, আবার অনেকে ওয়েটিং লিস্টে রয়েছে, আবার অনেকে নবম দশম শ্রেণীর যে ভেরিফিকেশনের জন্য এবং পার্সোনালিটি টেস্টের জন্য যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে নাম রয়েছে। এছাড়া অগণিত ছাত্রছাত্রী রয়েছেন আমাদের, যারা এই দুই লিস্টের মধ্যে তাদের জায়গা করে তুলতে পারেননি। আমি প্রথম তাদের কথা বলবো, যারা এই যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে লিস্ট প্রকাশিত হলো এবং নবম দশমের যে লিস্ট প্রকাশিত হয়েছে, যারা মেধা তালিকায় আসতে পারবেন না, তারা একেবারেই হতাশ হবেন না। তার কারণ, যারা ঘুরে দাঁড়ায় জয়ের হাসি তারা একদিন হাসে। আর যাদের লিস্ট আমরা দেখতে পাচ্ছি সফল ক্যান্ডিডেটদের তালিকায়, তাদের জন্যও বলবো, তোমরা যে লড়াইটা করেছো, যেভাবে লক্ষ্যে অবিচল থেকে, আমি যেটা প্রথম থেকে বারবার বলতাম যে আমাদের ডিসিশন, ডাইরেকশন এবং ডেস্টিনেশন, এই তিনটে বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা, এবং এই পরীক্ষায় আমি বসবো এবং এই পরীক্ষায় সফল হব, এটা যদি আমার ডিসিশন হয়, তাহলে আমার ডেস্টিনেশন হচ্ছে যতক্ষণ আমার ওই সাফল্য, মেধা তালিকাতে আমার নামটা জল করে লেখা থাকবে, সেটা আমি দেখব। এটা ডেস্টিনেশন। আর এর ডাইরেকশন হচ্ছে পড়াশোনা, এর কোনো বিকল্প নেই। সুতরাং এই পড়াশোনার পথ দিয়েই আমাকে এগিয়ে যেতে হবে, এবং এই পড়াশোনা করতে গেলে নানান রকমের ডিস্ট্রাকশন আসবে, এবং আজকালকার দিনে সব থেকে বড় ডিস্ট্রাকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন। নানান উপায়ে মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষের মধ্যে তার ইম্প্যাক্ট তৈরি করছে। আজকের দিনে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, শ্রীমা সারদা দেবীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বলেছিলেন তিনি হচ্ছেন মা সরস্বতী, রূপ ঢেকে এসেছেন। সেই সরস্বতী সারদা দেবী খুব সুন্দর একটা কথা বলেছিলেন, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। প্রতিটা মুহূর্তে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল, নানানভাবে ইউটিউবার থেকে শুরু করে অনেক শিক্ষকরা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষরা, তারা কেউ বুঝে কিংবা না বুঝে কিংবা কেউ দায়িত্ব নিয়ে ছাত্রদের এই পড়াশোনার সময় তাদের মনোবলটাকে ভেঙেছেন। আমি তখন বারবার একটাই কথা বলতাম, তোমাদের কাছে ৩ মাস সময় আছে, তোমার অস্ত্র পড়াশোনা। এই ৩ মাসের জন্য যদি তুমি পড়াশোনা করে নাও, তাহলে তোমার ক্ষতি কিছু হবে না। জীবনে ৫ বছর ৭ বছর, কেউ তার থেকেও বেশি বছর ধরে পড়াশোনা করেছ, আর ৩ মাস যদি পড়াশোনার জন্য সময় দাও,
কি হয়ে যাবে তোমার ক্ষতি? জীবনের কতগুলো ৩ মাস কতভাবে আমরা হেলায় ফেলায় নষ্ট করেছি, তার হিসেব আমরা কি কেউ রেখেছি? আমার কথাকে অনেকে পাত্তা দেয়নি। কিন্তু তবুও আজকে এই মেধা তালিকায় যারা জায়গা করে নিয়েছে, আমি স্ট্যাটাসে যাদের অভিনন্দন কার্ড বানিয়ে ছবি দিয়েছি, যাদের যারা আমরা কিন্তু কারোর সার্চ করিনি, যারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে রেজাল্ট বেরোনোর পরে যে, "স্যার, আমি সফল হয়েছি। আমি শেষ পর্যন্ত স্যার পেরেছি। লড়াইয়ে জিতে গেছি।" আমি তখন বলেছি, "তোমার একটা ছবি তুমি দাও। আমরা একটা কনগ্রাচুলেশনস কার্ড বানাবো।" ওরা সানন্দে ছবি দিয়েছে। আজকে এই সফলতার লিস্টে যারা আছে, আমার অবজারভেশন, আমি তাদের কাছ থেকে দেখেছি এবং তারাও ডিস্ট্রাক্টেড হয়েছে। আমি তাদেরকে বারবার বলেছি, "বিচলিত হয়েও না। আবার তুমি তোমার লক্ষ্যকে ভিজুয়ালাইজ করো। তুমি লক্ষ্যের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছো।" বলতে, বলতে আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছি। যে ছাত্রছাত্রীরা যেটা শুনেছিল, আজকে তারা সফল। আমার খুব খারাপ লাগছে। আমি খুব বেদনা অনুভব করেছি। তারপরেও তাদের লড়াইটা না দেখে কিছু ইউটিউবার বলছে, এই প্যানেল ক্যানসেল হয়ে যেতে পারে। আবার মনোবল ভেঙে দিতে চাইছে। আবার নেতিবাচক প্রভাব ফেলতে চাইছে। আমি বলছি, আমার অবজারভেশন, এই ভিডিও সেভ হয়ে থাকবে, মিলিয়ে নিও। এই প্যানেল কোনোভাবেই ক্যানসেল হবে না। তার কারণ, যারা ওয়েটিং লিস্টে রয়েছে, আমার প্রচুর ছাত্রছাত্রী, তাদের সঙ্গে কথা হয়েছে। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমাদের ইন্টারভিউ নিয়ে কোনো ডিসস্যাটিসফ্যাকশন রয়েছে? কোথাও কি মনে হচ্ছে যে ইন্টারভিউতে তুমি যেভাবে দিয়েছো, তুমি তার থেকে যে নাম্বার আশা করছিলে, সেখান থেকে কিছুটা কম নাম্বার পেয়েছো? আমি কিন্তু ২০ থেকে ২৫ জন ছাত্রছাত্রীকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম। তাদের সঙ্গে ডিটেইলসে কথা হয়েছে। একজন কেউও বলেনি আমাকে যে তারা ইন্টারভিউর মার্কস নিয়ে স্যাটিসফাই নয়। ইন্টারভিউর ভালো প্রিপারেশন নিয়েছিল, ইন্টারভিউতে যা মার্কস পেয়েছে সেটা নিয়ে তারা স্যাটিসফাই। কেউ ১ নাম্বার, কেউ 1.5 এরকম মার্কসের জন্য পায়নি। তার অনেকগুলো কারণ রয়েছে। তাতে তাদের ক্ষোভ নেই। এই মুহূর্তে একটাই দাবি, যে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, যেটা আমি প্রথম থেকে বলছি। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগটা যদি হয়, তাহলে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারাও চাকরিটা পেয়ে যাবে। এবং আমি আশাবাদী সরকার আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ করবে এবং আমাদের মানবিক আবেদন থাকবে সরকারের কাছে, স্কুল সার্ভিস কমিশনের কাছে, তারা যেন এই বিষয়টি বিবেচনা করেন। তাহলে এই যে এতদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি এবং যারা অনেক লড়াই করে এই পরীক্ষাটা দিয়েছে এবং এত দূর এগিয়েছে, যদি একটু আপডেটেড ভ্যাকেন্সিতে নিয়োগ হয়, তাহলে কিন্তু অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। এবার দ্বিতীয় আরেকটা দিক আছে। এই মেধা তালিকাতে অনেকে রয়েছেন। আমি ২-৩ জন আমার সঙ্গে কথা হলো, ফোন করেছিলেন, যারা আমাদের ছাত্র ছিলেন, ছাত্রী ছিলেন। তারা ২০১২ র ক্যান্ডিডেট।
তারা জেনারেল ট্রান্সফার, মিউচুয়াল ট্রান্সফার ইত্যাদির সুযোগ সুবিধার মাধ্যমে বাড়ির কাছের স্কুল কিংবা নিজেদের পছন্দ মতো স্কুলে তারা ট্রান্সফার পাননি। ফলে তারা পরীক্ষা দিয়েছেন এবং তারা কিন্তু যদি কাউন্সেলিংয়ে তাদের পছন্দ মতো স্কুল পান তবেই তারা সেই স্কুলে চাকরি করবেন, এই চাকরিটা নেবেন, না হলে তারা পুরনো চাকরিতেই বহাল থাকবেন, পুরনো স্কুলেই বহাল থাকবেন। তাহলে এরকম কিছু পার্সেন্টেজ থাকবে যারা কিন্তু 2012 ক্যান্ডিডেট ইন সার্ভিস। ফলে যারা ওয়েটিং আছে তাদের সম্ভাবনাটা এখনো রয়েছে দুটো দিক দিয়ে। এক, 2012 অনেক ক্যান্ডিডেট পছন্দ মতো স্কুল না পেলে তারা নতুন স্কুলকে গ্রহণ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে সিট বাড়ার সম্ভাবনা রয়েছে। আপডেটেড ভ্যাকেন্সির যদি অনেকটা পূরণ করে দেয়, যে শূন্য পদ রয়েছে তার অনেকটা পূরণ করে দেয় সরকার, তাহলে কিন্তু যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের প্রবল সম্ভাবনা রয়েছে। থার্ড, আমরা অনেক ক্যান্ডিডেটকে জানি যাদের মানে আমাদেরই ছাত্রছাত্রীরা রয়েছে অনেকে যাদের 11-12 ওয়েটিংয়ে নাম রয়েছে, আবার একই সঙ্গে 9-10 ভেরিফিকেশনের লিস্ট যে প্রকাশিত হয়েছে ভেরিফিকেশন এবং পার্সোনালিটি টেস্টের জন্য, তাতে নাম আছে। এরকম অনেক ছাত্রছাত্রী থাকবে যারা ওয়েটিং লিস্টের 11-12 জন্য, যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট হিসাবে গণ্য হলেন, তারা অনেকে 9-10 কিন্তু পেয়ে যাবেন। সুতরাং এই মুহূর্তে কোনোভাবেই নেতিবাচক কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবেন না। তৃতীয়ত, এই ঘটনা থেকে যাদের মেধা তালিকায় নাম এলো না, আমি আবারও যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে করজোড়ে অনুরোধ করব, উল্টো পাল্টা কথা বলার আগে 10 বার ভেবে দেখো এবং এই ঘটনার থেকে শিক্ষা নাও। তোমারই বন্ধু বান্ধবী, তোমারই পরিচিত দাদা দিদি যারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল, তারা কিন্তু এই মেধা তালিকাতে জায়গা করে নিয়েছে। তারা ডিস্ট্রাক্টেড হয়েছে, বাট নিজেকে আবার একটা জায়গাতে, যে জায়গাতে লক্ষ্য স্থির করেছিল সেই জায়গাতে নিজেকে নিয়ে এসেছে, অবিচল থেকেছে এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কোনোভাবেই হাল ছেড়ে দেয়নি। তাই তোমাদেরও সামনে এখন আপার প্রাইমারির জন্য একটা বিরাট বড় স্কোপ রয়েছে। তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো, পড়াশোনার হ্যাবিট রয়েছে। তাই এই পড়াশোনার হ্যাবিট এবং যেভাবে তোমরা একটা পড়াশোনার চর্চার মধ্যে রয়েছো সেটাকে কাজে লাগাও। এবং আমি অনুরোধ করব যে এই যে পড়াশোনার চর্চাটা, সেই চর্চাটা যদি জারি থাকে তাহলে আপার প্রাইমারি রয়েছে, সেই পরীক্ষাতে তোমার সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে একটা কথা বলবো, এই বছর হেডমাস্টার হেডমিস্ট্রেসের পরীক্ষা রয়েছে। অনেক ইন সার্ভিস টিচার যাদের 10 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা হেডমাস্টার হেডমিস্ট্রেসের পরীক্ষাতে বসবেন। ফলে তারা কিন্তু হেডমাস্টার হেডমিস্ট্রেসের পরীক্ষায় অনেকেই সফল হবে এবং চলে যাবেন। তখন ওয়েটিং থেকে আবার কিন্তু ক্যান্ডিডেটরা চলে যেতে পারে। ফলে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যারা শেষ পর্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে পড়াশোনা করবে তাদের কোনো না কোনো চাকরি হবেই। আমার ভালো লাগছে বলতে, আমাদেরই একজন স্টুডেন্ট, তিনি 2016 শিক্ষিকা ছিলেন, এবারের পরীক্ষা দিতে হলো, তিনি এবারে কোয়ালিফাই করেছেন। আমাকে তিনি হোয়াটসঅ্যাপে জানালেন যে তিনি
আরও আগামী দিনে নানান রকম এক্সাম যেগুলো হয় সেগুলো দেবেন, লাইক ডাব্লিউবিসিএস, এভিএস ইত্যাদি পরীক্ষাগুলো দেবেন। কোন পরীক্ষা দিলে ভালো হয়? আমি বললাম, ম্যাডাম আপনি ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকেই টার্গেট করুন। কারণ আপনি অলরেডি স্কুলে পড়াচ্ছেন, পড়িয়ে আসছেন, কিন্তু মেয়েদের লিডারশিপ পজিশনে আসা খুব দরকার। কারণ ইনবর্ন মেয়েরা একটা ম্যানেজমেন্টের এমন একটা ক্যাপাসিটি, এমন একটা পোটেন্সিয়ালিটি নিয়ে, এমন একটা কোয়ালিটি নিয়ে জন্মগ্রহণ করে। এবং আজকে মেয়েদের কিন্তু এই ডাব্লিউবিসিএস অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসার, বিভিন্ন যে লিডারশিপ পোস্টগুলো রয়েছে, এক্সিকিউটিভ পোস্টগুলো রয়েছে, সেগুলোতে প্রচুর পরিমাণে আসা দরকার। কারণ আমরা আমাদের পরিবারে দেখি না, আমাদের মায়েদেরকে দেখি না, আমাদের ওয়াইফ তাকে দেখি না, আমাদের মেয়ে তাকে দেখি না, আমাদের ঠাকুমা তাকে দেখি না। তারা কিভাবে সংসারটাকে খুব সুন্দর করে ম্যানেজ করে, সংসারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে কিভাবে একসঙ্গে সুন্দরভাবে থাকতে হয়, সবার সুবিধা অসুবিধাগুলোকে ফিল করতে হয়, সেটা তো আমাদের এই মায়েরা শেখায়। এবং কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করে, আমার বারবার মনে হয়েছে, আমি আমার নিজের মাকে দেখি, আমার ঠাকুমা এখনো রয়েছেন, আমার ঠাকুমাকে আমি দেখেছি, আমার ওয়াইফকেও দেখছি। এদের মধ্যে আমি অন্যান্য যে সমস্ত মেয়েরা আমার সারাউন্ডিংসে রয়েছে, আমি প্রত্যেককে দেখি যে তাদের এত ম্যানেজমেন্ট মানে পাওয়ার ক্যাপাসিটি। আমার অবজারভেশন, আমার এক্সপিরিয়েন্স, আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনার ডেফিনেটলি এই ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে টার্গেট করা উচিত। আপনি কাইন্ডলি এই পরীক্ষাটাকে ফোকাস করুন এবং আমরা খুশি হব যদি আপনি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হয়ে আগামী দিনে এই সমাজ গঠনের জন্য দায়িত্ব নেন। খুব রিসেন্টলি আমি একজন বিডিও ম্যাডামের পডকাস্ট করেছি, এই চ্যানেলেই রয়েছে। ম্যাডাম মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, তিনি কিন্তু রিয়েলাইজ করছেন এই একই জিনিস। এবং তিনি মেয়েদের এই সমস্ত পেশায় আসার জন্য ব্যক্তিগতভাবে নীরবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, উদ্বুদ্ধ করছেন। এবং তিনি ওই পডকাস্টে একটা কথা বলেছিলেন, আমার খুব মন ছুঁয়ে গেছে। একজন মেয়েকে একজন মেয়েই ভালো বোঝে, একদম তাই। তাই মেয়েদের এগিয়ে আসা উচিত। স্বামী বিবেকানন্দ একটা কথা বারবার বলেছিলেন যে সমাজ যদি একটা পাখির মতো হয়, তাহলে সেই পাখির দুটো ডানা, একদিকে নারী, একদিকে পুরুষ। তাহলে এই দুটো ডানারই বিকাশ খুব সুন্দরভাবে হওয়া উচিত। একটা ডানা বিকাশ খুব সুন্দর হলো, আরেকটা ডানার বিকাশ ভালো হলো না, তাহলে সেই পাখিটা কি ভালো করে উড়তে পারবে? উড়তে পারবে না। সেরকম ভাবে সোসাইটিতে ছেলে মেয়ে সবাই সমান। তাই আমি বলবো, বারবার যেটা একটা কথা আমি সবসময় বলি, আমি এখনো সেই একই কথা বলবো, আগামী দিনেও একই কথা বলবো। সমাজের মধ্যে যতই নেতিবাচকতা তৈরি হোক না কেন, সমস্ত নেতিবাচকতার মধ্যে, সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে মানুষ ইতিবাচক থাকবে, যে মানুষ সবসময় পজিটিভ থাকবে, সেই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবে। ঘটনার থেকে শিক্ষা নাও, হার না মানা, লড়াই, যদি কেউ লড়াই চালিয়ে যায়, স্বয়ং ভগবানও তার সঙ্গে সাথ দেন। সুতরাং স্বামীজি বলেছিলেন, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না।
চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। ঋষি ছিলেন তিনি, ভবিষ্যৎ দ্রষ্টা তিনি। আর তিনিই একটা কথা বলেছিলেন, ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ থেমে যেও না। আজকে স্বামীজির এই মহান বাণীতে উদ্বুদ্ধ হয়ে স্বামীজির আদর্শে মহাজীবন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনটাকে দেখো, তার অ্যাটিটিউডটাকে দেখো। এত মেধাবী একজন, তিনি কিভাবে দেশের জন্য সমস্ত জাগতিক সুখ পরিহার করে আত্মনিয়োগ করলেন ভারতবর্ষকে, পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবেন বলে। সিভিল সার্ভিস পরীক্ষা, এত কঠিন পরীক্ষা, সেখানে সফল হলেন। কিন্তু তিনি দেখো, বড় চাকরির, সেই বড় চাকরিকে ছেড়েও তিনি কিন্তু দেশের জন্য নিজেকে আত্মনিয়োজিত করলেন। সুতরাং সাফল্যের ইতিহাস বিভিন্নভাবে রচিত হয়। মানুষ মানুষকে মনে রাখে বিভিন্ন কারণে। তাই যারা সফল হলো তাদেরকে অভিনন্দন এবং কুর্নিশ। আর যারা মেধা তালিকায় জায়গা করে নিতে পারলে না বলে ভাবছো তুমি অসফল হলে, আসলে তুমি অসফল হলে না। তুমি আগামী দিনে তোমার মতো করে সফলতার ইতিহাস রচনা করবে বলে কয়েক ধাপ এগিয়ে গেলে। স্বামী বিবেকানন্দ, তার ডিকশনারিতে ব্যর্থতা বলে কোনো জিনিস ছিল না। আজকে যারা মেধা তালিকায় জায়গা করে নিলেন, আগামী দিনে তুমিও তাদের মতো মেধা তালিকায় জায়গা করে নেবে। তুমি যোদ্ধা, তুমি লড়াই করছো। শুধুমাত্র আবারও একটা কথা বলবো, সিদ্ধান্ত যখন নিয়েছো সফল তুমি হবেই। ডাইরেকশন এবং ডেস্টিনেশনকে ভুলে যেও না। সবাইকে অল দ্য বেস্ট। কোনো রকম নেতিবাচক কথায় কান দেবে না, মন্দ কিছু বলবে না, মন্দ কিছু শুনবে না। জীবনের এই পণ যদি হয়, জানবে জীবন যুদ্ধে জয় সুনিশ্চয়। ধন্যবাদ। অল দ্য বেস্ট।